নমস্কার বন্ধুরা, আজ বলবো কৃষ্ণগোপাল মল্লিকের উপন্যাস নিয়ে। গল্প, কবিতা, পত্রিকার সম্পাদক, অধুনা প্রকাশনার কর্মকর্তা, বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক, মিনি বুক নামক বইয়ের জন্মদাতা এবং বহু লিটিল ম্যাগাজিনের প্রেরণা উৎসাহ দাতা কৃষ্ণগোপাল মল্লিকের উপন্যাস নিয়ে বলবো। কৃষ্ণগোপাল মল্লিকের গদ্যগুলো পড়লে, প্রতিভাস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, তাহলে বোঝা যায় যে তার লেখার জোর কোথায়। খুব সামান্য বিষয় নিয়েও যে লেখা যায়, খুব সামান্য উপকরণ দ্বারাও যে একটা সাহিত্যের রস পরিবেশন করা যায়, একজন লেখক যদি ভাষা বিষয়ে সচেতন হন, একজন লেখকের যদি নিজস্ব ভাষা থাকে, তাহলে যে খুব স্বল্প উপকরণ দিয়েও একটা বিষয়কে সাজিয়ে দেওয়া যায়, কৃষ্ণগোপালের গদ্যগুলো পড়লে বোঝা যাবে। আজ বলবো তার 3টি উপন্যাস নিয়ে। আমার প্রেমিকারা, শ্যামার ঘরে 4 দিন ও পথে চলাই দায়। এই 3টি উপন্যাসই কৌরব পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 3টি উপন্যাসের বিষয় যে খুব বেশি বর্ধিত তা নয়, খুব সামান্য। বিশেষ করে উত্তর কলকাতার জীবন, তার পথঘাট, তার সংস্কৃতি, তার ভৌগোলিক আয়তন, তার মানুষ, সেই সমস্ত মানুষের বিশ্বাস, সংস্কার, বেঁচে বর্তে থাকা, এবং সব মিলিয়ে সেই অঞ্চলে কৃষ্ণগোপালের সরব উপস্থিতি। এই উপন্যাসগুলি অনেকটা আত্মজৈবনিক ঢঙে লেখা, আত্মজৈবনিক উপাদানে ভরপুর। সবচেয়ে বড় কথা, কৃষ্ণগোপালের নিজস্ব উপস্থিতি এখানে বাঞ্ছনীয়। উত্তর কলকাতার সমস্ত কিছুকে তিনি কেমনভাবে দেখছেন, তার ভঙ্গি কেমন, তার সংস্কার, বিশ্বাস, জনপদ জীবন, থিয়েটার, রাস্তাঘাট, দোকান, মানুষ, মল্লিকদের বেঁচে বর্তে থাকা, আত্মীয় স্বজন, সমস্ত কিছুকে কৃষ্ণগোপাল কীভাবে ট্রিটমেন্ট করছেন, তার আলেখ্য এই উপন্যাসগুলি। আমার প্রেমিকারা উপন্যাসে মূলত 6 জন প্রেমিকার সঙ্গে কৃষ্ণগোপালের একটা সত্তা। সেই প্রেমিকারা বাস্তব অবাস্তব দুই। বাস্তবের কিছু নারী যাদের সঙ্গে কৃষ্ণগোপালের প্রণয় হয়েছিল এবং তিনি নিজে তার থেকে বিচ্যুত হয়েছেন, আর অবাস্তবের মধ্যে রয়েছেন সিংহবাহিনী, সরস্বতী, গঙ্গা, রাজেশ্বরী ইত্যাদি। অর্থাৎ তাদের যে কুলদেবতা, তার সঙ্গে তার সখ্য, প্রণয়, আন্তরিকতা, ভাব ভালোবাসা, নদী গঙ্গার সঙ্গে তার চিরকালের সখ্য, গঙ্গাকে কেন্দ্র করে তার আলিঙ্গন, তার যাওয়া আসা, কলকাতার গঙ্গাকে ছাড়িয়ে পৃথিবীর গঙ্গা, ভারতবর্ষের গঙ্গার দিকে পর্যবেক্ষণ, এইসব নিয়ে তার উপন্যাস। ঠিক উপন্যাসও নয়, যদিও তিনি নিজেই বলেছেন উপন্যাস, কিন্তু এটা একটা কথা যাত্রা। অনবরত কথা গড়ে উঠছে, কৃষ্ণগোপাল অনবরত কথা বলে যাচ্ছেন। সেখানে সত্য, অর্ধসত্য, বাস্তব, প্রবাহিত সময়,
মিথ্যে রটানো সব কিছু নিয়ে অনর্গল তিনি কথা বানিয়ে যাচ্ছেন। এই যে অনর্গল কথা বানিয়ে তোলা, এটাই তার একটা স্টাইল, ন্যারেটিভের স্টাইল। এখানে ব্যঙ্গ আছে, শ্লেষ আছে, বক্রোক্তি আছে এবং দ্বিধা সংশয় সবই আছে। যে কৃষ্ণগোপাল দেবত্বে বিশ্বাস করেন না, দেবী সরস্বতীকে নিয়ে ইয়ার্কি করেন, সেই কৃষ্ণগোপালই আবার দেবতাকে বরণ করছেন, দেবতার খুঁটিনাটি বিবরণ চিহ্নিত করছেন। আর ঠিক ধর্মীয় অনুষঙ্গকে এনেও, ভক্তি শ্রদ্ধার ব্যাপার বজায় রেখেও সেটাকে কিভাবে হাস্য পরিহাসের করে তোলা যায়, ব্যঙ্গ বক্রোক্তিকে কিভাবে ফুটিয়ে তোলা যায়, বাঙালির দ্বিধা দ্বন্দ্ব কোথায়, তা নিয়ে চমৎকার একটা কথাযাত্রা। এবং এই ন্যারেটিভে অন্য কোনো চরিত্র নেই, শুধুমাত্র এই তিনটি উপন্যাস, আমার প্রেমিকারা, শ্যামার ঘরে 4 দিন আর পথে চলায় দায়, এই তিনটি উপন্যাসের মধ্যে পথে চলায় দায় উপন্যাসে একটুখানি প্রসঙ্গ রয়েছে কমল চক্রবর্তীর, কৌরবের সম্পাদক ভালো পাহাড়ের সেই কমল চক্রবর্তীর একটু প্রসঙ্গ রয়েছে। বাকি সব চরিত্ররা আসছে যাচ্ছে। কৃষ্ণগোপালের সরব উপস্থিতি সেখানে বাঞ্ছনীয়। সে নিজেই সমস্ত বিষয়কে দেখছেন, উপলব্ধি করছেন, ঘটনার বিবরণ দিচ্ছেন এবং ঘটনার তলদেশের সংবাদ দিচ্ছেন, ঘটনার সত্য মিথ্যা যাচাই করছেন, ঘটনাকে নিয়ে ব্যঙ্গ শ্লেষ বক্রোক্তি ইচ্ছা মতো করে যাচ্ছেন। শ্যামার ঘরে 4 দিন দ্বিতীয় উপন্যাস, মানে কৌরব থেকে যে উপন্যাস সমগ্র এক প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় উপন্যাস। আমার প্রেমিকা উপন্যাসে তিনি গঙ্গার কথা একটু বেশি বলে ফেলেছেন। অনেকগুলি বাস্তবের চরিত্র থাকলেও সেগুলি সামান্য এসে গঙ্গা নদী একটা বিশেষ জায়গা করে নিয়েছে। তাই শ্যামার ঘরে 4 দিন উপন্যাসে এসে তিনি জানিয়ে দিলেন যে গঙ্গাকে এখান থেকে আউট করে দিলাম, সিংহবাহিনীকেও আউট করে দিলাম, এখন শুধু শ্যামার কথা, কালী পূজার কথা, অর্থাৎ দুর্গাপূজার 15 দিন পরে যে শ্যামা পূজা, তাকে কেন্দ্র করে উত্তর কলকাতার বাঙালির যে উৎসব, ধান্দাবাজি এবং বেলাল্লাপনা, শ্যামার প্রতি আন্তরিকতা শ্রদ্ধা, বই বিক্রি, সঙ্গীত নৃত্য জানিয়ে বা হুজুগে বাঙালি মাতে, সেই হুজুগে বাঙালির একটা স্পর্ধিত উচ্চারণ কৃষ্ণগোপাল দেখিয়েছেন। কোথাও মেকি নয়, উপন্যাসের প্রয়োজনে কোথাও বানানো, সেটা কৃষ্ণগোপাল নিজেই পরিশিষ্ট অংশে স্বীকার করছেন যে উপন্যাসের কাহিনী বানিয়ে নিয়ে যেতে কিছু আমাকে বানিয়ে নিতে হয়েছে, বাকিটা সবটাই কৃষ্ণগোপালের দেখা। বই বিক্রি, পূজাকে উপলক্ষ করে সেই সুবর্ণ বণিক পরিবারের বিখ্যাত সন্তান কৃষ্ণগোপালের বই বিক্রি, প্রতিনিয়ত লেখা, সকলেই যখন জেনে গেছে যে কৃষ্ণগোপাল ভালো লিখতে পারে, পাড়ার সকলেই তখন তাকে ডাকছে, সব কিছুতেই এই কৃষ্ণদা একটু কিছু লিখে দাও না, কৃষ্ণদা ওটা কিছু করে দাও না, এই রকম। এবং মল্লিক পরিবারের সন্তানের বই প্রকাশিত হয়ে গেল মল্লিকদের উদ্যোগে, এবং পূজার সময় বই বিক্রি হচ্ছে, কৃষ্ণগোপালের বই চরম হারে বিক্রি হচ্ছে। তা নিয়ে ঠাট্টা, ব্যঙ্গ, বিদ্রূপ এসব চলছে। এবং এইসব উপন্যাসের একটা মজাদার ঘটনা যে উপন্যাসে তিনি অন্য উপন্যাসের ঘটনার সংক্ষিপ্ত পরিসরগুলোকে টেনে আনছেন, সেটা সরাসরি টেনে আনছেন। এর একটা চমৎকার দিক যে হুজুগানি উপন্যাসের কোনো পরিচ্ছেদ
আমার প্রেমিকা উপন্যাসের কোনো কোনো পরিচ্ছেদ টেনে আনছেন। এবং ভাবতে অবাক লাগে যে তিনি প্রথমেই বলে দিচ্ছেন এইসব উপন্যাসগুলি কৌরবের পাতায় প্রকাশিত হয়েছিল, ফলে কৌরবের পাঠক ছাড়া আর কেউই পড়েননি, জানেন না। ফলে এই উপন্যাসগুলোর নতুন পাঠক যদি কেউ কেউ থাকেন, তাদের সঙ্গে সংযোগ সূত্র গড়ে তোলার জন্য এই সব প্রসঙ্গের পুনরাবৃত্তি আমাকে আবার ঘটাতে হচ্ছে। শ্যামার ঘরে 4 দিন এ উপন্যাসে সেই কালী পূজার 4 দিনকে কেন্দ্র করে বাঙালির প্রসাদ বিতরণ, যজ্ঞ, জল আনা ইত্যাদি ইত্যাদি। ভাবা যেতে পারে যে কৃষ্ণগোপাল গঙ্গাকে নিয়ে ঠাট্টা পরিহাস করেন, বাঙালির গঙ্গা জল ব্যবহারকে নিয়ে ঠাট্টা পরিহাস করেন এবং পাইপের জলকেই গঙ্গা জল বলে চালাতে চান, সেই কৃষ্ণগোপালের দৈবিভক্তি আসে কোথা থেকে? দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, না অন্য কিছু? আসলে তিনি ভান করেননি। একজন বাঙালি হিসাবে সামাজিক জীবনে থাকতে গিয়ে যেমন উপলব্ধি করেছেন, সেটাই লিখে চলেছেন। আর পথে চলাই দায় উপন্যাসের কেন্দ্রবিন্দু উত্তর কলকাতা, উত্তর কলকাতার বিবিধ রঙ্গমঞ্চ, সেই সমস্ত রঙ্গমঞ্চে নাটক দেখা, নাটক অভিনয়, সেই অভিনেত্রীদের জীবনকথা এবং সেই রঙ্গমঞ্চগুলি কীভাবে বন্ধ হয়ে যাচ্ছে, উত্তর কলকাতার পথঘাটের বিবরণ, এসব নিয়ে তিনি এক স্পষ্ট জীবনচিত্র রচনা করেছেন। এবং এইসব লেখার ঢং হলো অনর্গল কথা বলে যাওয়া। সেখানে নির্দিষ্ট কোনো কাহিনী নেই, অনর্গল কথা বলে যাচ্ছেন। ফলস্বরূপ উপন্যাসের যে গঠন বা প্রচলিত ছাঁচ, এখানে তা মিলবে না। কৃষ্ণগোপাল নিজেও জানেন তা মিলবে না। কিন্তু উপন্যাস তো চাই। পথে চলাই দায় উপন্যাসের প্রথম পরিচ্ছেদ লেখার পরেই সংক্ষিপ্ত পরিচ্ছেদ, তারপরে কমল চক্রবর্তী বললেন যে আরও চাই। একদিন কমল চক্রবর্তী তাকে পাকড়াও করেছেন যে এই উপন্যাসের আরও পরিচ্ছেদ চাই। সেই কমল চক্রবর্তীকে নিয়েই সে বিডেন স্ট্রিট, কর্নওয়াল স্ট্রিট থেকে বাড়িমুখো হাঁটা শুরু করেছেন। হাঁটতে হাঁটতে কলকাতার ইতিহাস শোনাচ্ছেন, কলকাতার স্থাপত্যের গল্প শোনাচ্ছেন, কলকাতার বই পাড়ার জীবন্ত চিত্র শোনাচ্ছেন, মল্লিক পরিবারের ইতিহাস শোনাচ্ছেন এবং শেষ পরিচ্ছেদে এসে নিজের পারিবারিক জীবনের ইতিবৃত্ত, তার আত্মীয় স্বজন, পিতা মাতার গল্প শোনাচ্ছেন। সব মিলিয়ে একটা চমৎকার আয়োজন, একটা হইহুল্লোড় আয়োজন। এবং উপন্যাসের ফর্ম ঠিক নয়, আবার বাতিলও করে দেওয়া যায় না উত্তরাধুনিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু সমস্ত কিছুর মধ্যেই একটা সংশয় আছে, বিস্ময় আছে যে এই যে কথা ন্যারেটিভ, শুধুমাত্র কথা বলে যাওয়া, উত্তর পুরুষে শুধুমাত্র নিজেকে উপস্থাপন এবং ব্যঙ্গবিদ্যুৎ শ্লেষের মধ্যে দিয়ে তা উপন্যাসের পক্ষে কতটা উপযোগী। একটা আত্মজীবনী কিন্তু আননোন অটোবায়োগ্রাফির মতো, যে সাধারণের আত্মজীবনী নয়, এবং সেখানে নিজেকে নিয়েও ব্যঙ্গবিদ্রুপ, শ্লেষ, তামাশা ইত্যাদি, তার সঙ্গে প্রতিবেশীর সমস্ত উপকরণ ঘটনাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ এবং ঠাট্টা পরিহাস, এই তার স্টাইল। এবং কথা বলাটা আমাদের যে লোককথা, উপকথা, রূপকথা ছিল, তারই যেন আধুনিক সংস্করণ। সেখানে সত্য, অর্ধসত্য, মিথ্যা মিলিয়ে ক্রমাগত কথা তৈরি হচ্ছে। এবং কৃষ্ণগোপালের এইসব আখ্যান যেন একটা করে কথা বলয়, অনর্গল কথার মধ্য দিয়ে পাঠকের সঙ্গে তিনি একটা সম্পর্ক সূত্র গড়ে তুলছেন। আবার সেই সূত্র কখনো ভেঙেও ফেলছেন, পাঠকের সঙ্গে মিতালি পাকাচ্ছেন, কখনো পাঠককেও প্রত্যাহার করছেন। এই সব মিলে এক চমৎকার আয়োজন।
কিছু কিছু আম দুর্বলতা অবশ্যই আছে। তার প্রধান দুর্বলতা হলো যে এইসব লেখা খুব সংক্ষেপে লেখা যায়। মানে বাংলা সাহিত্যের যারা আ ভিন্ন পথের যাত্রী, ভিন্ন গদ্যের স্রষ্টা, সেই ভিন্ন গদ্যকে আ একটা সংক্ষিপ্ত পরিসরেই ধরা যায়। সেই গদ্য যখন আ বৃহৎ হতে থাকে, তখন সেটা ঢিলেঢালা হয়ে যায়। কৃষ্ণগোপালের ক্ষেত্রেও সেটা হয়েছে এবং পরিশিষ্ট অংশে তিনি তা স্বীকারও করে নিয়েছেন। এবং কৃষ্ণগোপালকে একথা আ সন্দীপন চট্টোপাধ্যায় বলেওছিলেন। কিন্তু কৃষ্ণগোপালের জবাব ছিল, "আমি তো উপন্যাস লিখছি না, আমি কথা লিখছি।" কৃষ্ণগোপাল যেভাবে বেঁচেছে, যেভাবে জেনেছে, যেভাবে বুঝেছে, বাঙালিকে যেভাবে সে উপলব্ধি করেছে, তার নিজের সাহিত্যিক জীবন, গল্প, কবিতা, পত্রিকা, অধুনা সম্পাদনা সমস্ত মিলে বাঙালির আনাচে-কানাচে বইপাড়া, কলেজ স্ট্রিট, উত্তর কলকাতা, বিডন স্ট্রিট ইত্যাদি, কর্নওয়াল স্ট্রিট, রংমহল থিয়েটার, স্টার থিয়েটার, বাকি সমস্ত থিয়েটার মিলে কৃষ্ণগোপাল যেভাবে বাঙালি সংস্কৃতিকে দেখেছে, তার একটা চিত্রনাট্য এই লেখাগুলি। এবং তা মার্জিত নয়। কোথাও দ্বিধা সংশয় নেই। যা ভেবেছেন, যা জেনেছেন তাই লিখেছেন এবং তার লেখার পরিমণ্ডল সম্পর্কে বলছেন যে এই সমস্ত লেখা কোনোটাই পরিমার্জিত নয়। লিখতে এক টানেই লিখে গিয়েছি। শুধুমাত্র কপি করার সময় একটু এদিক ওদিক করেছি। পাঠক পড়ে জিজ্ঞাসা করেছেন, তারপর হয়তো সেই সংশয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি বা ভুল হলে সেটাকে শুধরে নেবার চেষ্টা করেছি। এর বেশি নয়। উপন্যাসের যে বইটি, উপন্যাস সমগ্র প্রথম খণ্ড কৌরব প্রকাশনা করেছে, ছাপা অত্যন্ত বাজে। সেসব কথা বাদ দিয়ে বলা যেতে পারে যে, যে কৃষ্ণগোপাল বাজারে দুর্লভ ছিলেন, সেই কৃষ্ণগোপালকে আমরা পাচ্ছি। প্রতিভাসের সেই গদ্য সমগ্র আর কৌরবের এই উপন্যাস সমগ্রের ৩টি উপন্যাসের মধ্য দিয়ে কৃষ্ণগোপালের লেখা বিশ্বের অনেকটাই চেনা সম্ভব। এবং বিশেষ করে বাংলা কথা বলার, বাংলা ভাষার যে একটা নতুন আদল লুকিয়ে ছিল কৃষ্ণগোপালের ন্যারেটিভের মধ্যে, সেটা আবিষ্কার করা যায়। এবং এটা কিন্তু সাহিত্যিক ভাষা বা মার্জিত ভাষা নয়, একেবারে মুখের ভাষা। এবং যে ভাষায় আমরা গল্পগুজব করি, যে ভাষায় আমরা ইয়ার্কি করি, সেই ভাষার মধ্যে সাহিত্যিক রস কীভাবে লুকিয়ে থাকে বা সেই ভাষার সৌন্দর্য কত প্রখর, তীব্র হতে পারে, তা কৃষ্ণগোপাল নিজে পরীক্ষা করে দেখিয়েছেন। ফলে উপন্যাসগুলির একটি আলাদা মর্যাদা রয়েছে। ধন্যবাদ।